আবার আমন্ত্রণ বাংলাদেশ ইলেকশনে, ঘড়ির কাঁটা এখন ৩টা ২২। মীর হাসান, আপনি নিশ্চয়ই জানতে চাইবেন সোশ্যাল মিডিয়ার এই মুহূর্তের আপডেটগুলো, যেটি আমাদের আরেক স্টুডিওতে আমাদের সহকর্মী আহমেদ রেজার কাছে আছে। অবশ্যই, সেক্ষেত্রে আমাদের আহমেদ রেজার কাছে যাওয়া উচিত। আমি আহমেদ রেজার কাছে যেতে চাই। আহমেদ রেজা, যদি আপনি আমাকে শুনতে পান তাহলে আমি জানতে চাইবো যে এই শেষ মুহূর্তে এসে বাংলাদেশের বা দেশের বাইরের কারা এই বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে নতুন কোনো কিছু টুইট করলেন কিনা, নতুন কোনো স্ট্যাটাস দিলেন কিনা, ইনস্টাগ্রামে কোনো ছবি শেয়ার করলেন কিনা জানাবেন। ঠিক তাই, আর গুনে গুনে ঠিক ৩৮ মিনিট বাকি আছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ার, এবং সেই ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আসলে আমি সেটাই জানাতে চাচ্ছিলাম যে দেশের বাইরের যে সংবাদ সংস্থাগুলো তারা আসলে কি বলছে বাংলাদেশের ইলেকশন নিয়ে সেটি জানাবো। পাশাপাশি দূতাবাসগুলো তারা আসলে বাংলাদেশের ইলেকশনটিতে কিভাবে দেখছে সেটি আমি আসলে মূলত জানাতে চাই। আমরা প্রথম যেই পোস্টটি দেখতে পাচ্ছি ইউএস এম্বাসির থেকে, ইউএস এম্বাসি ঢাকার ফেসবুক পেজ থেকে এই পোস্টটি দেওয়া হয়েছে। ইউএস এম্বাসি ঢাকা ইজ উইশিং অল বাংলাদেশিজ এ পিসফুল অ্যান্ড ফেস্টিভ ইলেকশন ডে। এটি ছিল ইউএস এম্বাসি ঢাকা পেজে। এরপরে আমরা আরও একটি ইউএস এম্বাসির আরও একটি পোস্ট টুইট করেছেন তারা, এটি তাদের টুইটারে, সেটিও আসলে বাংলাদেশের ইলেকশনের শুভকামনা জানিয়ে তারা করেছেন উইন উইথ পিস, বিডি পোলস 18, বিডি ইলেকশন 18 বাংলাদেশ। এবং তারা বাংলাদেশ এবং আমেরিকার পতাকা সহ একটি ছবি প্রদান করেছেন এবং বলেছেন নির্বাচনের মালিক জনগণ, এবং আব্রাহাম লিঙ্কনের সেই উদ্ধৃতি দিয়ে তারা এই টুইটারে এই টুইটটি করেছেন। আল জাজিরা ইংলিশ তারা যেটি বলছেন যে বাংলাদেশের এই ইলেকশন নিয়ে মিলিয়ন্স অফ বাংলাদেশিজ হেড টু পোলিং স্টেশনস টু ভোট ইন কি পার্লামেন্টারি ইলেকশন, এবং তারাও কিন্তু সেই যে তাদের শুভকামনাটি অর্থাৎ বাংলাদেশের ভোটারদেরকে নিয়ে সেটি কিন্তু তারা বলেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে #বাংলাদেশ ইলেকশন 2018, শেখ হাসিনা কাস্ট ভোট ইন ঢাকা, দ্য বাংলাদেশ প্রাইম মিনিস্টার আস্কড ভোটার্স টু কাম আউট অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য পোলিং প্রসেস। দেখতে পাচ্ছি এমডি শাহরিয়ার আলম, তিনি নাটোরের নৌকা প্রার্থী, তিনি টুইট করেছেন হার এক্সেলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা casts her vote at Dhaka City College polling center, surrounded by confident sister Sheikh Rehana and daughter Saima Wajed Putul. ফয়সাল নাইম, তিনি কাস্ট করেছেন, তিনি একজন ভিন্ন ভোটার। কাস্ট ইউর ভোট, এই যে তিনি একটা অমোচনীয় কালি আঙুলে সেটি ছবি দিয়ে পোস্ট করেছেন, টুইট করেছেন। এছাড়া রেমন শাই, তিনি একটি উচ্ছ্বাস প্রকাশ করে তার টুইট বার্তাটি দিয়েছেন। আর দেখছিলেন মীর সেই জায়গাটি, এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আসলে অতিথির কাছে কথা বলবো যে আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে বাংলাদেশের ইলেকশনের কথা বলা হচ্ছে, এবং বিশেষ করে আমরা দেখছি যে বিভিন্ন দূতাবাসগুলো তারাও কিন্তু একটি পজিটিভ ইম্প্যাক্ট দিচ্ছেন এই ইলেকশন নিয়ে, সেগুলো নিয়ে আপনি আসলে যদি কি ভাবছেন বা এই ইতিবাচক বার্তাটি কেমন? এটা আসলে আমাদের জন্য অনেক পজিটিভ একটা সাইন, কারণ ভোট দিতে যাব একটা ভয় মানুষের মধ্যে কাজ করে, এটা আমরা আগে শুনতাম, বাট এবার যেটা আমরা দেখলাম এটা খুব ফেস্টিভ মুডে ছিলাম আমরা সবাই, যে ভোট দিব। অনেকে তো বলছে যে ভোটের চাঁদ দেখা গেছে, হ্যাঁ, তো এটা কিন্তু খুব পজিটিভ একটা সাইন। আর এটা যদি এখন বিদেশি পর্যবেক্ষকরা যদি পজিটিভভাবে আমাদেরকে সাথে থাকেন, সেটা হচ্ছে মানে বিশ্বব্যাপী যেটাকে বলে একদম স্বীকৃতিপ্রাপ্ত একটা ব্যাপার হয়ে গেল, যে ভোটটা খুব ভালোভাবে হচ্ছে, এবং আমরা ফেস্টিভ মোডে ভোট দিচ্ছি এবং আমরা ভোটের অধিকার নিশ্চিত করছি। যদিও আমরা বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনাগুলো দেখছি এবং বেশ কয়েকটি সহিংসতার খবর ইতিমধ্যে পেয়েছি, আমরা নিশ্চয়ই চাইবো যে বাকি যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুতে একেবারে সুষ্ঠুভাবে সেই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হবে। আমরা ফিরে যেতে চাই আমাদের স্টুডিওতে মীরা হাসানের কাছে। মীরা হাসান, আমাদের কাছে এখন পর্যন্ত এই তথ্যটুকুই সবশেষ ছিল। বলছিলেন আহমেদ রেজা, সোশ্যাল মিডিয়ার পাতা থেকে আসলে চোখ ফিরিয়ে একটু চোখ রাখা যেতেই পারে যে নতুন প্রজন্মের যারা ভোটার আছেন, যারা এবার ভোট দিয়েছেন, তরুণ যারা, তাদের বিষয়টা জানা দরকার। সেক্ষেত্রে যেতে চাই আমাদের আরেক সহকর্মী জুলহাস জুবায়েরের কাছে। জুলহাস জুবায়ের আমাদের সাথে যোগ দিচ্ছেন। জুলহাস, কি জানাবেন? ধন্যবাদ মীর হাসান আপনাকে, এবং সেই সাথে আপনার সাথে থাকা টুম্পা হাসানকে একটু ধন্যবাদ জানাতে চাই। আপনারা অনেকক্ষণ ধরে কিন্তু আপডেট দিচ্ছিলেন, কানেক্ট করবার চেষ্টা করছিলেন আমাদের সহকর্মীদের, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নির্বাচনের সর্বশেষ আপডেটটুকু দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এই পর্যায়ে যে তরুণ ভোটারদের কথা বলছিলেন, যাদের কথা আমি বারবার করেই বলছি যে এই নির্বাচনে তারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ তাদের সিদ্ধান্ত, তাদের ম্যান্ডেটগুলোই আসলে আলটিমেটলি যারা সরকার গঠন করতে যাবেন তাদের গঠন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে। তাই একটু এখান থেকে শুরু করতে চাই, তোমার কাছ থেকে জানতে চাই, নতুন বছর, নতুন সরকার, নতুন প্রত্যাশা কি বাংলাদেশে?
আমাদের তরুণদের সবসময় প্রত্যাশা থাকে অনেক বড়। সেই হিসেবে যে আমরা নতুন সরকারের কাছে অনেক কিছু চাই, তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের বেকারত্ব যেটা থাকবে না, বেকারত্ব ছাড়া কর্মযোগ্য বাংলাদেশ চাই। দ্বিতীয় কথা হচ্ছে আমরা শিক্ষাতে আমরা কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না, জিপিএ 5 চাই না, আমরা বাস্তব কোয়ালিটি সম্পন্ন শিক্ষা চাই। দ্বিতীয়ত আমরা আমাদের যে তরুণ নেতৃত্ব চাই, সেটাকে আমরা যুব ছাড় সংসদকে প্রাতিষ্ঠানিক রূপ দেখতে চাই। আর আরও দেখতে চাই যে আমাদের জিডিপি হার, আমাদের যে অর্থনীতি, আমাদের সমাজনীতি, এগুলো আমাদের সমাজে বাইরে যে বড় বড় দেশগুলো আছে সেগুলো তাদের সমতুল্য যেন আমাদের ধরা হয়। অসাধারণ। পাশে যিনি আছেন তার কাছে যাবো, কি চাইছি 2019 নতুন একটা বছর আসছে এবং সেই সাথে নতুন একটা সরকার গঠিত হতে যাচ্ছে, তাদের কাছে নতুন বছর আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু। এই সরকার যেই আসবে কিনা আমাদের এই সরকার গঠন করবে, আর নতুন বছরে তরুণদের কিনা অনেক কাজ করবে। আমার কাছে সবচেয়ে তাদের কাছে একটা চাওয়া হলো বাংলাদেশে যে মেধাগুলো আছে, যে মেধাগুলো বাইরে চলে যাচ্ছে, এই মেধাগুলো যেন বাইরে না চলে গিয়ে আমাদের বাংলাদেশের মেধাগুলো যেন বাংলাদেশে কাজে লাগাতে পারে এবং তরুণরা যেন তাদের কথাগুলো তুলে ধরতে পারে, এরকম একটা স্পেস করে দেওয়ার জন্য। সেই সাথে চাকরিতে না, এন্টারপ্রেনার জায়গাতে একটু আমার মনে হয় একটু জোর দেওয়া উচিত, কারণ চাকরি না হোক, এন্টারপ্রেনার হিসেবেও যদি আমরা কিছু করতে পারি সেই আগ্রহ আমাদের থাকছে। একটু পাশে যে আছেন তার কাছে চলে যেতে চাই। মন্তব্যগুলো কিন্তু শুনছিলাম, জানছিলাম তরুণ প্রজন্মের কথাগুলো। একজন নারী ভোটার হিসেবে নতুন বছর, নতুন সরকার, কি প্রত্যাশা? নির্বাচনে যে ইশতেহার ছিল দলগুলোর, সেক্ষেত্রে তারা তরুণদের নিয়ে অনেক কাজ করবেন, নারীদের নিয়ে অনেক কাজ করবেন, ব্যাংকিং সুবিধা সহ কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ, এটাই পর অনেক কথাবার্তা তারা বলেছেন। বাট শিক্ষাক্ষেত্রে আমাদের যে জিনিসটা মানে প্রশ্নফাঁস প্লাস অসদুপায় অবলম্বন, এই জিনিসটাকে তারা কখনোই কোনো ইশতেহারে তুলে ধরেন নাই যে এটা কিভাবে তারা নিরসন করবেন। প্লাস আমাদের শিক্ষা খাতে গবেষণা খাতে যে বরাদ্দটা বাড়ানোর দরকার, সেই বরাদ্দটা তাদের ইশতেহারের মধ্যে এই কথাটা আসে নাই। এই গবেষণা খাতে বরাদ্দের অভাবেই দেখা যায় আমাদের দেশে ব্রেন ড্রেনটা হয়ে থাকে। নিশ্চয়ই আগামী বাজেটে আমরা আশা করতে পারি নতুন যে সরকার গঠিত হচ্ছে তারা এই বিষয়টা একটু জোর দিবে। আর কিছু বলবার আছে কি? আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই, আমরা 2016 সালের জুলাই মাসে হলি আর্টিজেনের যে সন্ত্রাসী হামলাটা দেখেছি, সেখানে কিছু মানে ধর্মীয় উগ্রপন্থী কিছু যুবক ছিল যারা হচ্ছে এই ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছিল। তো কেন তারা এগুলো করতেছে, তাদের এই মূলে গিয়ে তাদের ফাইন্ড আউট করা, প্লাস তাদের এবং আমাদের দেশে আমরা সবসময় বলি আমরা অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, বাট অসাম্প্রদায়িক চেতনা যদি আমরা মানে মনে লালন করে থাকি, তাহলে কেন এখন আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের হামলা হচ্ছে, তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে, মসজিদ মন্দির ভাঙা হচ্ছে, এই জিনিসগুলো তারা ধর্মীয় সহিংসতা চাই, এই বিষয়টি স্পষ্ট। পাশে যে আছে তার কাছে চলে যেতে চাই। নতুন বছর, নতুন সরকার, নতুন স্বপ্ন, কি থাকছে? নতুন স্বপ্ন দুটো কথাই বলতে গেলে শান্তি এবং সমৃদ্ধি বাংলাদেশ। অসাধারণ, খুব সুন্দর। পাশে যে আছে তার কাছে যেতে চাই, একই প্রশ্ন, কি চাওয়া? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচনী ইশতেহার একটু পয়েন্ট আউট করতে চাই যে সেখানে কোনো দলই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কিন্তু কোনো কথা বলে না, যে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্বমানের বিশ্ববিদ্যালয় না। যেমন আমরা যদি আন্তর্জাতিক পরিসংখ্যানগুলো দেখি, সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় 1 থেকে 500-র মধ্যে থাকতে পারছে না। কেন থাকতে পারছে না? বা আমরা যদি আমি ঐক্যফ্রন্টে একটা নির্বাচনী ইশতেহার দেখি, সেখানে তারা বলেছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা একটা খুব ভালো আমি এটা খুবই সাপোর্ট করি, ভালো একটা কথা বলেছে, যে কারণ 2 বারের বেশি যদি প্রধানমন্ত্রী না থাকে, তখন দেখা যাচ্ছে যে আমাদের তরুণদের মধ্যে থেকে একজন নেতৃত্ব দিতে পারবে বা সেই সুযোগটা সৃষ্টি হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যেটা দেখি যে কে প্রেসিডেন্ট হচ্ছে, এটা কিন্তু তারা আগে থেকে বলতে পারছে না যে আগামী বছর কে প্রেসিডেন্ট হচ্ছে, কিন্তু আমরা এটা আগে বুঝতে পারি বা আমরা আগে চিন্তা করতে পারি যে আসলে হ্যাঁ আমাদের ভবিষ্যৎ প্রতিনিধি কি হতে যাচ্ছে, বা আমরা কয়েকজনের মধ্যে ধারণা করে নিতে পারি। তো এটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের তরুণদের মধ্যে একটা নেতৃত্ব গড়ে উঠবে। আর একটা যে বিশ্ববিদ্যালয়ে যেটা ছাত্র সংসদ নির্বাচন হলে যে দেখা যায় যে বিভিন্ন মানে আমি তোফায়েল আহমেদের কথা বলবো, জনাব তোফায়েল আহমেদ বা আরো লিজেন্ডারি, এরা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন থেকেই কিন্তু রাজনীতিতে চলে আসছে। যে এই যে বছরের পর বছর থেকে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে না, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে না, তা আমি এইটার কথা বলবো। আর একটা কথা যেটা 2 নির্বাচনী ইশতেহারে আসছে যে
বেকারদের জন্য হচ্ছে একটা ব্যাংকিং সুবিধা থাকবে, যে বিনা জামানতে তাদেরকে 2 লাখ টাকা দেওয়া হবে। তো এটা খুব ভালো একটা উপায়। আর ঐক্যফ্রন্ট বলছে যে বেকারত্ব ভাতা দেওয়া হবে। তো আমার একটা এখানে প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি এটা সম্ভব কিনা এটা জিজ্ঞাসা পরের জনের কাছে জানতে চাই। অনেকগুলো তো প্রতিশ্রুতি পেয়েছি আমরা, নতুন একটা সরকার গঠিত হবে, নতুন একটা বছরও আসছে, কি চাওয়া আছে তরুণদের জন্য তোমার? আচ্ছা, নতুন বছর নতুন সরকার আসবে বা যেই সরকারে আসুক, আমাদের যে আগের যে কাজগুলো, ওই কাজগুলো যেন মানে অর্ধেক না রয়ে যায়, যে কাজগুলো পূরণ করে নতুন জনগণ যা চায় তাদের সেই স্বপ্নগুলো যেন পূরণ হয়, এটাই চাই। বাহ, অসাধারণ। একটু মাঝে যে আছে তোমার কাছ থেকে শুনতে চাইবো, অনেকক্ষণ ধরে সবার মন্তব্যগুলো শুনছিলে, কি মনে হয় তোমার এই চাওয়াগুলোর সাথে কি তোমার চাওয়ার মিল আছে, না নতুন কিছু চাওয়ার আছে তোমার? আমার চাওয়া অনেক মিল রয়েছে, কিন্তু আমার এক্সট্রা কিছু চাওয়া রয়েছে। এর মধ্যে রয়েছে আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করার ব্যাপারটা এবং শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার ব্যাপারটা। আমাদের যাতায়াত করতে অনেক সমস্যা হয়, এটা যেন নতুন সরকার আমাদের কনসিডার করে। বাহ, অসাধারণ। কি চাওয়া আছে তোমার? নতুন বছর, আমাদের নতুন সরকার নির্বাচন হচ্ছে, তো যারা হেরে যাবে তাদের কাছে আমার একটি চাওয়া আছে, সেটা হচ্ছে যে কোনো সংসদ কিন্তু এভাবে চলতে পারে না যে একটি দলই আছে, তাদের যদি প্রতিপক্ষ কিংবা বিরোধী দল না থাকে সেখানে গণতান্ত্রিক চর্চাটা হয় না। এই কারণে কিন্তু অনেক উন্নয়ন একটু হলেও স্থবির হয়ে যায়। তাই আমার চাওয়া থাকবে যে যে দলই হারুক না কেন পরাজয়টাকে যেন মেনে নেয় এবং দেশের প্রতি নিজের দায়িত্ববোধ থেকে তারা যেন সংসদে অংশগ্রহণ করে। বাহ, অসাধারণ, খুব সুন্দর কিন্তু কথাগুলো শুনছিলাম মীর হাসান। এবং সেই সাথে আমি খালি একটু এতটুকু যোগ করতে চাই, যেই প্রজন্মকে প্রশ্নবিদ্ধ করে, যেই প্রজন্মকে আসলে অনেকভাবে ব্যাখ্যা করবার বা সংজ্ঞায়ন করবার চেষ্টা করা হয়, সেই তরুণ প্রজন্মের একজন কিন্তু খুব স্পষ্টতভাবে বলেছে যারা হয়তো পরাজিত হবেন বা বিজয়ী হতে পারবেন না, তাদের অংশগ্রহণ এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অনেক বেশি জরুরি, কারণ তাদের গঠনমূলক বিশ্লেষণ এবং সমালোচনাই আমাদের উন্নয়নের এই ধারাকে আরো অনেকটা পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। চলে যাচ্ছি মীর হাসানের কাছে। অসংখ্য ধন্যবাদ জুলহাস জুবায়ের।